আমাদের দিল্লি ভ্রমণের এর আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন দিল্লির লোদি গার্ডেন এবং কুতুব মিনার সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়াও আগের পর্বগুলিতে ছিল দিল্লির চাঁদনি চক সহ বিভিন্ন অঞ্চলের দারুণ সব স্ট্রিট ফুডের আকর্ষণীয় খাবার। তাই আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বটি দেখার সাথে সাথে আগের পর্বগুলিও দেখে নেওয়ার জন্য, কারণ তাতে দিল্লি ভ্রমণ সম্পর্কে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা হবে। উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলির লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন। আজকের পর্বে আপনারা দেখবেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা দিল্লিতে মুঘল যুগের বিখ্যাত এবং আকর্ষণীয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লির এই মূলচাঁদ মেট্রো স্টেশনের সামনে। আমি এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি যাব লালকেল্লা। দিল্লির মেট্রো দিল্লির সমস্ত জায়গার সাথে খুব ভালোভাবে কানেক্টেড। খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জায়গাগুলোতে পৌঁছে যাবেন এবং সেই জায়গাগুলোতে আপনি ঘুরে বেড়াতে পারবেন। আবার সেখান থেকে মেট্রোতে উঠবেন, উঠে আরেকটি জায়গায় চলে যাবেন। এতে সময়টাও যেমন বাঁচবে, তেমনি দিল্লিতে যা ভয়ঙ্কর রাস্তায় জ্যাম হয়, সেই জ্যামের হাত থেকেও আপনি বাঁচবেন। খুব সুন্দর ব্যবস্থা মেট্রোর। আমরা এখন এসেছি দিল্লির অন্যতম প্রধান দ্রষ্টব্য ঐতিহাসিক লালকেল্লার সামনে। লালকেল্লাতে প্রবেশের জন্য দুটো গেট আছে, একটা হচ্ছে লাহোরি গেট আর একটা হচ্ছে দিল্লি গেট। লাহোরি গেটের দিক থেকে এখন ঢোকা যাচ্ছে না। দিল্লি গেটের দিকে যে টিকিট কাউন্টারটা আছে সেইখান থেকে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে, যদি আপনি শুধু লালকেল্লাটা ঘুরে দেখেন তাহলে 50 টাকা, এবং যদি মিউজিয়াম সহ লালকেল্লা ঘুরে দেখেন তাহলে টিকিটের মূল্য হচ্ছে 80 টাকা করে। আর আপনারা এটা খেয়াল রাখবেন যে লালকেল্লাতে এসে এখন আর কি অন্ততপক্ষে আগামী 6 মাসের মধ্যে বলতে পারি যে দিল্লি গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন, আপনারা কিন্তু লাহোরি গেটের দিকে যাবেন না। তাহলে ওখান থেকে আবার এই দিল্লি গেট পর্যন্ত অনেকটা রাস্তা আপনাদের আবার ঘুরে আসতে হবে। আর এই যে দিল্লি গেটের থেকে টিকিট কাটবেন, টিকিট কেটে আপনাদের এই লালকেল্লার পাশ দিয়ে হেঁটে হেঁটে লাহোরি গেট পর্যন্ত যেতে হবে। ওইখান দিয়েই আপনি আবার প্রবেশ করবেন, কিন্তু টিকিটটা দিল্লি গেটের কাছ থেকে কাটবেন। আর সোমবার দিন কিন্তু লালকেল্লা বন্ধ থাকে। আর সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণভাবে প্রবেশ করা যায়। লালকেল্লায় প্রবেশের এই যে গেটটা দেখছেন, এই গেটটার নাম হচ্ছে লাহোরি গেট। শিল্প এবং স্থাপত্য কীর্তির দিক থেকে মোগল সম্রাট শাহজাহান মোগল সাম্রাজ্যকে এবং ভারতীয় শিল্পকলাকে যে জায়গাতে নিয়ে গেছেন তার তুলনা আর কোনো কিছুতে হয় না। এবং এই লালকেল্লা তার একটা অন্যতম নিদর্শন। শাহজাহান যখন আগ্রা থেকে তার রাজধানী তিনি যখন দিল্লিতে স্থানান্তরিত করেন, তখন এই অঞ্চলে তিনি দুর্গ নির্মাণ করেন, সেটি হলো এই লালকেল্লা। এবং এই অঞ্চলের নাম তিনি তার নাম অনুসারে দেন শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদ পরবর্তীকালে এই অঞ্চলটি পুরনো দিল্লি নামে পরিচিত হয়। 1638 সালে এই লালকেল্লা নির্মাণ কার্য শুরু হয় এবং 1648 সালের মধ্যে এই লালকেল্লার নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। যদিও এর পরবর্তীকালেও এর আরও কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু এর মূল অংশটি এই 1638 থেকে 1648 সালের মধ্যেই হয়েছে। লালকেল্লার স্থাপত্য কীর্তি
একটা মানে অত্যন্ত উল্লেখযোগ্য মুঘল যুগের স্থাপত্য কীর্তির মধ্যে পড়ে। এবং এই যে স্থাপত্য কীর্তি লালকেল্লায় একদিকে যেমন ইসলামিক স্থাপত্য শৈলী দেখা যায়, অপরদিকে এখানে তেমনি হিন্দু স্থাপত্য রীতিও আছে, আবার এখানে ইউরোপীয় স্থাপত্য কীর্তিও রয়েছে। কাজেই এই বিভিন্ন ধরনের স্থাপত্য কীর্তির সংমিশ্রণে লালকেল্লা একটা অন্যতম উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এই লালকেল্লার আগে নাম ছিল কিলা ই মুবারক, মানে আশীর্বাদ ধন্য দুর্গ। এই লালকেল্লার মধ্যে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন, তার জন্য এই লালকেল্লার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এরকম মনে করা হতো। আর এই লালকেল্লার ভেতরে একটি সম্পূর্ণ শহর তার জন্য গড়ে তোলা হয়েছিল। তার মধ্যে এই যে মিনা বাজার, আমি এখন যে বাজারটা দিয়ে হাঁটছি, এই লালকেল্লার ভেতর প্রবেশ করেই এই মিনা বাজার একটা অন্যতম উল্লেখযোগ্য এবং প্রাচীন বাজার, যেটা সেই সম্রাটের সময় থেকে অর্থাৎ শাহজাহানের সময় থেকে এই বাজার এখনো পর্যন্ত কিন্তু নিয়মিতভাবে বসে, শুক্রবার বাদ দিয়ে। আর এই যে বাজারটা দেখা যাচ্ছে, এই বাজারটা সম্পূর্ণ ঢাকা রয়েছে যাতে বৃষ্টিতে রোদে কোনো অসুবিধা না হয়। এই ঢাকা জায়গাটার নাম হচ্ছে ছাত্তা চৌক, আর এর ভেতরে যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। সম্রাট শাহজাহান যখন এখানে রাজধানী স্থানান্তরিত করেন দিল্লিতে, তখন এখানে তিনি এই লালকেল্লার মধ্যে একটা পুরো শহর গড়ে তুলেছিলেন এবং এখানে বিভিন্ন বিচার সভা বসানো, জনগণের সাথে দেখা করা, এসবের জন্য দেওয়ানি আম, দেওয়ানি খাস, তারপরে রাজপরিবারের সদস্যদের থাকার জন্য নাহরি বেহিস, তারপরে হায়াতি বাক্স, এইসব নামের বিভিন্ন জায়গাগুলো তিনি তৈরি করেছিলেন। এবং আমরা এক এক করে জায়গাগুলো দেখব, অপূর্ব সুন্দর শিল্পকলা সমৃদ্ধ এক একটা জায়গা। 1638 সালে এই দুর্গের নির্মাণ শুরু হয়, আর তারপর থেকে মোগল রাজবংশ এখান থেকে ভারতবর্ষ বা তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য শাসন করে। এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের পরাজয়ের পরে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তার বিচার এই দুর্গেতেই করা হয়। এবং তারপরের থেকে ইংরেজ রাজত্বের একটা অন্যতম প্রধান রেসিডেন্সি ছিল এই লালকেল্লা দুর্গ। পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই যে স্থাপত্যটি দেখছেন, এর নাম হচ্ছে নহবতখানা। এই নহবতখানাতে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে যখন রাজা প্রবেশ করতেন বা যখন দেওয়ানি আমে রাজা আসতেন, সেই সময় তাকে স্বাগত জানানো হতো। এখন লালকেল্লার যে অংশের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখছেন যে এখানে নির্মাণ কার্য চলছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জায়গাটা হচ্ছে দেওয়ানি আম। এই ভেতরটা একটা আর্চ আর্কিটেকচারের একটা অনন্য সুন্দর নিদর্শন, কিন্তু ভেতরে এখন কাজ চলছে বলে যেতে দিচ্ছে না, আমার দুর্ভাগ্য। এখানে পরপর যে আর্চগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটা ডাইমেনশন এক, অথচ দাঁড়ালে প্রত্যেকটা আর্চের মাথা আপনি দেখতে পাবেন। একটা অদ্ভুত কারিগরি শৈলী। কিন্তু এখানে এই যে আর্চগুলোর যে উচ্চতা, এই উচ্চতাগুলো কিন্তু প্রত্যেকটা সমান, কিন্তু এমন অ্যাঙ্গেলের পজিশনে এগুলো রাখা রয়েছে যে একটা আর্চের তলায় দাঁড়ালে পরপর শেষ পর্যন্ত প্রত্যেকটা আর্চের মাথাটা দেখা যায়। এইটা দেওয়ানি আমের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর এই দেওয়ানি আমে সম্রাট সাধারণ মানুষের সাথে বিভিন্ন দরবারে মিলিত হতেন। এইখান থেকে লালকেল্লার একদম মেইন পার্টের যে বিল্ডিংগুলো মানে স্থাপত্যগুলো, সেগুলো সব সুন্দর দেখা যাচ্ছে। একটু আগে আমরা যে দেওয়ানি আম দেখলাম, এই দেওয়ানি আম হচ্ছে লাল বেলে পাথরে তৈরি। আর এর পরে এই রিজিয়নটাতে আপনারা যে যে স্থাপত্যগুলো দেখছেন, এগুলো সব তৈরি হচ্ছে হোয়াইট মার্বেল দিয়ে। এই যে আমি যেখানটাতে দেখাচ্ছি, একদম এই পাশটাতে
দেখতে পাচ্ছেন বোধহয় এই পাশটাতে যে মসজিদটা আমি সামনে নিয়ে গিয়েও দেখাবো, কিন্তু তার আগে এখান থেকে লোকেশনটা ভালো বোঝা যাচ্ছে বলে আমি দেখাচ্ছি। এই জায়গাটাতে যেটা দেখছেন এটা হচ্ছে মতি মসজিদ। এটা তৈরি করেছিলেন শাহজাহানের পুত্র অরঙ্গজেব। তার পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে হামাম। তার পাশে যেটা দেখছেন এই যে ওপরে যে মিনারিকাগুলো রয়েছে, ছোট ছোট মিনারিকা, এইটা হচ্ছে দেওয়ানি খাস। এখানে সম্রাট প্রধান যারা রাজ পরিবারের বা অন্যান্য বাইরে থেকে যারা বিশেষ যারা গেস্ট আসতেন তাদের সাথে মিলিত হতেন। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে খাসমহল। এইখানে সম্রাটের নিজস্ব অর্থাৎ পরিবারবর্গের লোকজন তারা এখানটাতে থাকতেন। তার পাশে যেটা দেখছেন এইটা হচ্ছে রংমহল। এইখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট অর্থাৎ নাচ গান ইত্যাদি বিভিন্ন প্রোগ্রাম হতো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মমতাজের দুজন কন্যা ছিলেন, রোশনারা এবং জাহানারা। তারা এই বাড়িটাতে বাস করতেন। এই হচ্ছে এইখানকার ভেতরকার স্থাপত্য। লালকেল্লা দুর্গের এই যে মেইন অংশটা, তার চারপাশের এই যে বাগানটা এবং এইখানটাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা হয়, যেটা আমি আগেও দেখেছি। এখন হয়তো ফোয়ারাটা বন্ধ। খুব সুন্দর একটা ফোয়ারা এখানে। এই পুরো বাগানটার নাম হচ্ছে হায়াতি বক্স বাগ, মানে এর বাংলা মানে করলে দাঁড়ায় স্বর্গীয় উদ্যান। তবে শাহজাহান সত্যি কথা বলতে কি যে ধরনের শিল্প রসিক মানুষ ছিলেন, স্বর্গের সমতুল্যই এক একটা করে জায়গা তৈরি করেছেন, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছে। লালকেল্লার এই যে অংশটা, এই অংশটা অত্যন্ত সুন্দর একটা অংশ ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন আক্রমণের ফলে এটা নষ্ট হয়ে গেছে। অরঙ্গজেব যিনি 1707 সালে মারা গেলেন, 1707-এ অরঙ্গজেব মারা যাওয়ার পরে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে, আস্তে আস্তে পতনের দিকে যেতে থাকে। এই সময় মারাঠারা প্রবল পরাক্রম, তারা মারাঠা শক্তির দ্বারা মুঘলরা বারবার পরাজিত হতে থাকে। কিন্তু 1739 সালে সেই সময় এসে এই দিল্লি আক্রমণ করেন নাদির শাহ। এই নাদির শাহ দিল্লি আক্রমণ করে তিনি একটা ছোট অথচ দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে এসেছিলেন এবং সেই সময় দিল্লির বিভিন্ন স্থাপত্যগুলো তার হাতে নষ্ট হয়। তারা সেই স্থাপত্যগুলোকে লুণ্ঠন করে। ধীরে ধীরে তিলে তিলে গড়ে তোলা এত সুন্দর সব স্থাপত্য সেগুলো নাদির শাহের দ্বারা নষ্ট হয়। যেমন এই যে দেওয়ানি খাস যে এই স্থাপত্য, এর দেয়ালগুলো পুরো সোনা দিয়ে মোড়া ছিল এবং সেই দেয়ালগুলোর থেকে এই সোনার পাতগুলোকে চেঁচে চেঁচে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে ছিল ময়ূর সিংহাসন নামে সেই বিখ্যাত শাহজাহানের সিংহাসন, সেই ময়ূর সিংহাসন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে নাদির শাহের লুণ্ঠনের পরে এই মোগল স্থাপত্যগুলো ভীষণভাবে নষ্ট হয়। এই যে আমি এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা হচ্ছে রংমহল। এইখানে বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন শিল্পকলা ইত্যাদি এই বিল্ডিংটাতে হতো। এই পুরো বিল্ডিংটা, এইখানে মাঝখানে একটি ফোয়ারা ছিল, এখান দিয়ে ঝর্ণা বয়ে যেত, যমুনা থেকে প্রবাহিত জল এখান দিয়ে এসে এই যে এই জায়গাটায় এসে জমা হতো। এইরকমভাবে খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা ছিল এই রংমহল। মুঘল স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন এই পার্চিকারি বা এই মিনাক্কারি। এই যে ডিজাইনগুলো পাথরের মধ্যে, এই ধরনের মিনার ডিজাইন মুঘল স্থাপত্যের আগে কিন্তু ভারতবর্ষে ছিল না। এইটি হলো দেওয়ানি আম, যেখানে সম্রাট প্রধান ব্যক্তিবর্গের সাথে মিলিত হতেন। এই
এই যে মসজিদটি, এটি হলো মতি মসজিদ। এটি তৈরি করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো হামাম বা নবাবী স্নানের ঘর। এই জায়গাটি হলো শাওন ভাদো মণ্ডপ বা শাওন ভাদো স্থান। এই যে বিল্ডিংটি, এটিকে বলা হতো শাওন, আর এই দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ভাদো। এইখান দিয়ে জলের স্রোত প্রবাহিত হয়ে এই শাওন থেকে ভাদো মণ্ডপ পর্যন্ত যেত এবং মাঝখানে তার ফোয়ারাও ছিল। লালকেল্লার এই যে এত সুন্দর সব স্মারকগুলো, এগুলোর একটাতেও এখন উঠতে দেওয়া হয় না। সব জায়গা গেটের সামনে ব্যারিকেড করা, সব আপনাকে বাইরের থেকে দেখতে হবে, নিচের থেকে দেখতে হবে, সামনে গিয়ে আর কিছুই করতে পারবেন না। এতে হয়তো স্মারকগুলো রক্ষা পাবে, কিন্তু আমাদের মনের খিদেটা মেটে না। আর লালকেল্লার এই দিকে যে বিল্ডিংগুলো দেখবেন, এগুলো সব ইংরেজ আমলে তৈরি, অর্থাৎ মহাবিদ্রোহের পরে, সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের পরে এই বিল্ডিংগুলো যখন ইংরেজরা এখানে তাদের রেসিডেন্সি গড়ে তোলে, তখন এই বিল্ডিংগুলোকে তৈরি করেছে। এই দুটো মানে বিপরীতধর্মী স্থাপত্যের নিদর্শন আপনি এই লালকেল্লাতে আসলে দেখতে পাবেন। একদিকে দেখবেন যে এই যমুনার তীরে এইখানে যে স্থাপত্যগুলো, সেগুলো সব মুঘল শৈলী স্থাপত্য, আর এই দিকে দেখবেন এইগুলো হচ্ছে সব ইংরেজ স্থাপত্য। শাহজাহান কিন্তু খুব সুন্দর করে মনের মতন করে এই জায়গাটাকে সাজিয়েছিলেন, প্রচুর অর্থ ব্যয় করে, প্রচুর সময়, প্রচুর শ্রমিককে কাজে লাগিয়ে তিনি এক একটা স্থাপত্য তৈরি করেছেন, যেগুলো আমাদের দেশের গর্ব। এবং সত্যি কথা বলতে কি, দিল্লির অন্যতম আইকন কিন্তু এই লালকেল্লা। এই লালকেল্লা, ইন্ডিয়া গেট বা ভারতের পর্যটনের ক্ষেত্রেও তাজমহল একটা বিরাট বড় আইকন। এগুলোকে শাহজাহান যেভাবে তৈরি করেছেন, সেগুলো সত্যি কথা বলতে কি যে তাতে তার শৈল্পিক বোধ, তার শিল্পকলা, এগুলো রীতিমতো প্রশংসার দাবি রাখে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।